আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের এমসিকিউ ক্লাস 5 নিয়ে। এবং এই টপিকগুলো তুমি যদি একটু চিন্তা করো যে প্রতি বছরই বিগত সালের প্রশ্ন থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে হচ্ছে তোমার জন্য হচ্ছে এই ভিডিওটা করা, তাহলে একটু মনোযোগী হতে হবে প্রতিটা বিষয় বোঝার জন্য। আসো আমরা প্রথমে শুরু করি, সেটা হচ্ছে উক্ত জমিতে যে উৎপাদন বিধি কার্যকর হয়েছে তা সাধারণত দেখা যায়। আচ্ছা, এটা কিন্তু এখানে নেই, এটা হচ্ছে আগে ছিল। এটা এটা এখানে হচ্ছে একটু আগে আমরা একটু উদ্দীপক দেখেছিলাম যে গত ভিডিওতে, সেখানে হচ্ছে যে জমি ছিল ওখানে হচ্ছে উৎপাদনের প্রাথমিক পর্যায়। এটা হচ্ছে উৎপাদনের কোন পর্যায়? তোমার হচ্ছে প্রাথমিক পর্যায়। একটা বিষয় তুমি পেয়েছো, এটা হচ্ছে উৎপাদনের প্রাথমিক পর্যায়। আচ্ছা, উৎপাদনের প্রাথমিক পর্যায়। 2 নম্বর হচ্ছে চাষাবাদের আধুনিক পদ্ধতি। না, এটা তো কখনোই হবে না, এটা ক্রস আর নদী পুকুর। তার মানে হচ্ছে এক এবং তিন। 1 এবং 3 কোথায় আছে? এখানে। 1 এবং 3 হচ্ছে এখানে। তার মানে অ্যান্সার হবে কি? এটা তো হয় না, মানে চাষাবাদের আধুনিক পদ্ধতি এটা তো কখনোই হয় না। এটা হলে তো আর তোমার হচ্ছে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর হবে না। আচ্ছা, এরপরে আমরা দেখি হচ্ছে এই রিলেটেড কিছু এমসিকিউ। উৎপাদন বিধিকে ভাগ করা যায় 3 ভাগে। উৎপাদন বিধি হলো ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান, সমানুপাতিক বা স্থির প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় কৃষিক্ষেত্রে। প্রান্তিক উৎপাদন বিধির মূল কথা হচ্ছে প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান ধীরে ধীরে কমে। শ্রমনিবিড় উৎপাদন অপেক্ষক বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদনকে। স্বল্পকালে একটি উপকরণ পরিবর্তনশীল হলে অপর উপকরণ স্থির হবে। ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বৃদ্ধি পায় অধিক হারে। মানে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বৃদ্ধি পায় কি? অধিক হারে। আচ্ছা, এরপরে দেখবো আমরা এই এমসিকিউ। একটি কারখানায় একটি মেশিনের সাহায্যে 6 জন শ্রমিক 10 একক দ্রব্য উৎপাদন করতে পারে। নতুন একজন শ্রমিক নিয়োগ দিলে উৎপাদনের পরিমাণ, এখানে কিন্তু এটা একটু মিস আছে, উৎপাদনের পরিমাণ হবে 13 একক। কত হবে? এখানে আমি একটু দিই, সেটা হচ্ছে 13 একক। কত একক দিব? এই পাশে করে দিই। এটা হচ্ছে 13 একক, মানে নতুন একজন দিলে, মানে 6 জন দিলে তোমার হচ্ছে 10 একক হয়। আবার একজন বৃদ্ধি করে যদি 7 জন হয়, এই দেখো, তাহলে মানে একের সাথে 6 যোগ করলে এখানে কত হয়? 7 জন। 7 জন দিলে এখানে একটা কথা আসবে, পরিমাণ হচ্ছে 13 একক। কত একক? 13 একক। এবং নতুন একজন শ্রমিক নিয়োগ দিলে, নতুন না, এখানে হবে যে 8 জন দিলে, 8 জন দিলে, 8 জন শ্রমিক নিয়োগ দিলে 8 জন শ্রমিক নিয়োগ দিলে উৎপাদন আরও বৃদ্ধি পায় না। আচ্ছা, উৎপাদন আর বৃদ্ধি পায় না। 6 জন তখন 10, একজন বৃদ্ধি পেয়ে 7 জন হলে তখন 13, 8 জন হলে তখন আর বাড়ে না। সপ্তম শ্রমিকের প্রান্তিক উৎপাদন কত? সপ্তম, তার মানে ওই যে 7 নাম্বার 13। দেখো, প্রথমে 6 জন যখন ছিল তখন ছিল 10, তার মানে 7 যখন হয়েছে, এক ব্যবধান না, এক ব্যবধান, তাহলে এক ব্যবধান হলে 13 থেকে 10 বিয়োগ করলে 3, তাহলে অ্যান্সার হবে 3। এখন 3 কোথায়? 3 কোথায়? 3 হচ্ছে 3-এর মধ্যেই 3 লুকায়িত, তাহলে 27-এর অ্যান্সার কত হবে? 3 হবে। 27-এর অ্যান্সার কত হবে? 3 হবে। আচ্ছা, এরপরে সর্বশেষ উপকরণের উৎপাদনই হলো প্রান্তিক উৎপাদন। অতিরিক্ত 1 একক উপকরণ নিয়োগের ফলে মোট উৎপাদন যতটুকু পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে প্রান্তিক উৎপাদন। আচ্ছা, এই বিষয়টা ক্লিয়ার। উক্ত কারখানার ক্ষেত্রে উৎপাদন শ্রম ও মূলধনের উপর নির্ভরশীল। আচ্ছা, শ্রম ও মূলধনের উপর নির্ভরশীল, শ্রম এবং মূলধনের উপর নির্ভরশীল। আচ্ছা, একটা বিষয় পেলাম যে শ্রম ও মূলধনের উপর নির্ভরশীল, মানে উৎপাদনের ক্ষেত্রে শ্রম এবং মূলধনের উপর নির্ভরশীল। আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। মানে স্বল্পকাল। উৎপাদন অপেক্ষক দীর্ঘকালীন না, উৎপাদন অপেক্ষক ছিল কি? উৎপাদন অপেক্ষক ছিল স্বল্পকালীন। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর, এটা কিন্তু ছিল না। তাহলে অ্যান্সার হচ্ছে কি? 1 3। 1 3 কোথায় আছে? এই তো 28-এর অ্যান্সার হচ্ছে 1 3। আশা করি বিষয়টা তোমরা সবাই বুঝতে পেরেছো। চলে যায় পরবর্তীতে। দেখো, এখানে বলেছে উপকরণ এল এর উপর বার চিহ্ন দিয়ে বোঝানো হয় উপকরণটি স্থির। দেখো, যেই উপকরণ, এটা এল হতে পারে, এটা কে হতে পারে, এটা ও হতে পারে, যেটাই থাকুক, মানে যতই উপকরণ থাকুক, যেই উপকরণের উপর বার থাকবে, যেই উপকরণের উপর বার থাকবে সেটা হচ্ছে স্থির, তার মানে এটা স্থির। যেটার উপর বার থাকবে না সেটা হচ্ছে পরিবর্তনশীল। আচ্ছা, সকল উপকরণ পরিবর্তন হয় দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে। আচ্ছা, এই বিষয়টাও ক্লিয়ার। এরপরে দেখবো হচ্ছে আমরা একটা প্রশ্ন দেওয়া আছে, একটু বুঝে বুঝে পড়তে হবে। উদ্দীপকে উৎপাদনে যে বিধি কার্যকর হলো তা হলো 3টা বিধির মধ্যে কোনটা কার্যকর? তাহলে এটা একদম সহজে দেখি। দেখো, সারা জীবনের জন্য প্রান্তিক যখন কমে ক্রমহ্রাসমান, প্রান্তিক যখন বাড়ে ক্রমবর্ধমান,
প্রান্তিক যখন স্থির থাকে স্থির একটা গেল, তাহলে এখানে প্রান্তিক যেহেতু কমতেছে ক্রমহ্রাসমান অ্যান্সার হচ্ছে 2। তবে কোনো সময় প্রান্তিক যদি দেওয়া না থাকে তখন তুমি বের করতে পারবা, কিন্তু আরেকটা সূত্র শিখে যেটা কোনো জায়গায় নেই, কোনো বইয়ে নেই, কেউ এই বিষয়ে চিন্তাও করতে পারে না। দেখো এটা সহজভাবে মোট যখন দেখবা প্রথমে 5 না, দেখো একটু খেয়াল করো, এটা একটু সহজ করে বুঝাই, তাহলে তোমার সারা জীবনের জন্য হয়ে যাবে। দেখো প্রথমে কত হচ্ছে 5, 5-এর দ্বিগুণ 10, 10 না হয়ে 10-এর কম হলে 9, 8, 7 এরকম হলে ক্রমহ্রাসমান। প্রথমে আছে 5, বরাবর 5-এর দ্বিগুণ 10 হলে এটাকে বলা হচ্ছে স্থির। প্রথমে আছে 5, 5-এর দ্বিগুণ মানে 10, 10-এর চেয়ে বেশি হলে 11, 12, 13, 14 হলে এটাকে বলা হয় ক্রমবর্ধমান। তার মানে বরাবর দ্বিগুণ হলে স্থির, দ্বিগুণের চেয়ে বেশি হলে ক্রমবর্ধমান, দ্বিগুণের চেয়ে কম হলে ক্রমহ্রাসমান। তাহলে একটু আমার সাথে মুখে মুখে বলো তো, একটু আমার সাথে সবাই একই সুরে একই তালে, দ্বিগুণের চেয়ে বেশি ক্রমবর্ধমান, বরাবর দ্বিগুণ স্থির বা সমানুপাতিক, দ্বিগুণের চেয়ে কম ক্রমহ্রাসমান। আশা করি সবাই বুঝতে পেরেছো। যে যেখানেই থাকো না কেন মন কিন্তু আমার দিকে, চোখ দিবা হচ্ছে বোর্ডে। আচ্ছা, উৎপাদনের উপকরণ বৃদ্ধির হারের চেয়ে উৎপাদন বৃদ্ধির হার বেশি হয় ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধিতে। প্রান্তিক উৎপাদন ধীরে ধীরে কমতে থাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে। উৎপাদন স্থির হারে বাড়ায় সমানুপাতিক উৎপাদন বিধিতে। আচ্ছা, এই বিষয়টা ক্লিয়ার। উদ্দীপকে যে উৎপাদন বৃদ্ধি কার্যকর তা কোন ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য? শিল্প, বাণিজ্য, কৃষি, সেবা। সবচাইতে বিশেষভাবে প্রযোজ্য হচ্ছে কৃষিতে, কারণ কৃষিতে ধীরে ধীরে হ্রাস পায়। ক্রমহ্রাসমান হচ্ছে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য হচ্ছে কোথায়? কৃষিতে। আচ্ছা, এরপরে হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি প্রয়োজন হয় কৃষিতে, ক্রমবর্ধমান হচ্ছে শিল্পতে, আর সমানুপাতিক হচ্ছে বাণিজ্য। এই তিনটা এমসিকিউ মাথায় রাখো, না আসলে আমার দোষ, না পারলে পরীক্ষায় তোমার দোষ। দেখো, ক্রমহ্রাসমান কৃষিতে, ক্রমবর্ধমান শিল্পতে, সমানুপাতিক হচ্ছে বাণিজ্য খাতে। তার মানে এই তিনটা খাত থেকে একটা এমসিকিউতে আসবেই। আচ্ছা, এরপরে দেখো চিত্রে সি বিন্দুতে উৎপাদনের পরিমাণ কত হবে? সি বিন্দু কোথায়? তুমি কই, এই তো সি বিন্দু। সি বিন্দুতে উৎপাদনের পরিমাণ কত হবে? এখন এটা বের করার জন্য তোমাকে একটু কাজ করতে হবে, একটু কাজ না করলে তুমি এটা বের করতে পারবা না। চলো একটু কাজ করি। তাহলে প্রথমে এখানে বলেছে সি বিন্দুতে উৎপাদনের পরিমাণ কত হবে। এখন মোট উৎপাদন আমরা একটু দেখি। দেখো আমি একদম সহজ করে একটু তোমাদেরকে করাই। এটা হচ্ছে বিন্দু, এই পাশে আমি দিলাম আর কি, এটা হচ্ছে বিন্দু বোঝার জন্য। তোমার যেদিকে ইচ্ছে দিতে পারবা, বিন্দু যেদিকে ইচ্ছে তুমি দিতে পারবা। প্রথমে হচ্ছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। আচ্ছা, বিন্দু গেল। এরপরে আসো মানগুলো লিখি। বিন্দুতে কত আছে? 15। আচ্ছা, এটা হচ্ছে কি? দেখো এটা হচ্ছে কি? মোট উৎপাদনকে আমরা বলতে পারি হচ্ছে টিপি। এখন আমার কি লাগবে? উৎপাদনের পরিমাণ কত হবে? আচ্ছা, উৎপাদনের পরিমাণ চেয়েছে, তোমার এমপিও লাগবে, দুইটাই লাগবে আমার। আচ্ছা, টিপি এবং এমপি বের করি। টিপি প্রথমে দেওয়া আছে 15, তাহলে 15 যেহেতু আছে তাহলে এখানেও হবে 15, চোখ বন্ধ করে এখানেও 15, মানে এমপি যা টিপি প্রথমে তা। আচ্ছা, এরপরে দেওয়া আছে 28, তার মানে এখানে হচ্ছে 28। এখন এখানে কত হবে? এটা থেকে এটা বিয়োগ করলে কত পাবো আমরা? বলো? 28 থেকে 15 বিয়োগ করলে এইদিকে 8, ওইদিকে 5, তার মানে 13। 8, 5, 13। হ্যাঁ, ভালো কথা। এখন এইটা তো দেওয়া নাই, এই হচ্ছে ঝামেলা, এটা দেওয়া নাই আমার। আচ্ছা, এটা যদি দেওয়া না তুমি খালি থাকো। এরপর এটা বের করে ফেলি। এটা হচ্ছে 48 দেওয়া আছে। এখন এইটার মান তো এখানে এটা লাগবে, নাহলে পারবা না। আচ্ছা, দেখো একটু খেয়াল করো। এমপি প্রথমে ছিল 15, 2 কমছে 13, তার মানে এরপরটা আবার বড় 2 কমবে, বরাবর কি কমবে? 2 কমবে, মানে এটা আস্তে আস্তে কমতেছে, ক্রমহ্রাসমান আর কি আস্তে আস্তে কমতেছে। প্রথমে এখানে যেহেতু কমছে, মনে আছে আমি বলছিলাম না, এমপি যখন বৃদ্ধি পায় ক্রমবর্ধমান, এমপি যখন হ্রাস পায় ক্রমহ্রাসমান, এমপি যখন স্থির থাকে স্থির, তার মানে এটা আরও কমবে। এটা মনে করে এখানে হবে কত? তোমার হচ্ছে 11 হবে, আবার এখানে আরও 2 কমলে বরাবর কি হবে? 9 হবে। তাহলে 15, 2 কমলে 13, 2 কমলে 11, 2 কমলে 9। এখন কথা হচ্ছে অন্য এক জায়গায়, বিষয়টা বুঝিও, এটা লাস্টে মিলে কিনা। তুমি যদি এটা মিলাইতে পারো, এটা যদি তোমার মিলে যায় 48, তাহলে কিন্তু তুমি বুঝতে পারো যে সবগুলো সঠিক হয়েছে। এখন দেখো, এই যে 28 এবং এই যে মোট এবং এই দুটো যোগ করলে, এই দুইটা যদি তুমি সঠিকভাবে যোগ করো তাহলে এটা পাবা। তাহলে 28 এবং 11 এক যোগ করলে 29, 10 যোগ করলে 39, তার মানে এটা হচ্ছে 39। ভালো কথা না? হ্যাঁ, 39, তার মানে এটা 39 হবে। আমি পেয়ে গেছি, এটার মান পেয়ে গেছি। 39 আছে, 38, 39, 42, এই তো আছে 39। এখন কথা হচ্ছে উত্তর সঠিক কিনা এটা বোঝার উপায় কি জানো? 48 থেকে 39 বিয়োগ করো। 48 থেকে 39 কী করো? বিয়োগ করো। তাহলে 48 থেকে 39 বিয়োগ করলে বরাবর 9, তার মানে
সঠিক উত্তর হয়ে গেছে। বিষয়টা বুঝছো আমরা কিভাবে করলাম? যদি না বুঝো একই ভিডিও আবার একটু পিছনে গিয়ে আবার দেখো, মানে একটু তুমি হচ্ছে পজ করে পিছনে একটু চলে এসে আবার ভিডিওটা দেখো, তাহলে বুঝবা বিষয়টা। আমি আর লম্বা করলাম না। চিত্রে কোন বিন্দুতে এটা বিষয়টা আমি এটা তোমরা প্রয়োজন অ্যাসেস নিয়ে রাখিও। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে স্থির মাত্রাগত উৎপাদন স্বল্পকাল বলে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। মাত্রাগত উৎপাদন বিধি একটি দীর্ঘকালীন উৎপাদনের ধারণা। ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি প্রযোজ্য কৃষিক্ষেত্রে। আচ্ছা, এরপরে উপরের চিত্রটি কোন ধরনের উৎপাদন বিধির সাথে, বিধি বানান ভুল করেছে, বিধি তুমি বলে দাও আমি কার, তুমি কারো না, তুমি হচ্ছে পড়াশোনা করার জন্য তোমার বাবা মার। আচ্ছা, এরপরে তাহলে কোন বিধির সাথে সামঞ্জস্যপূর্ণ? এখানে হচ্ছে আমরা একটু আগে দেখেছিলাম হচ্ছে আস্তে আস্তে হ্রাস পাচ্ছিল, এখানে একটু সূচি দেখিয়েছিলাম না, হ্রাস পাচ্ছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আচ্ছা, এরপরে যা না জানলে নয়, উৎপাদন বিধিকে 3 ভাগে ভাগ করা হয়। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হচ্ছে কৃষিক্ষেত্রে। প্রান্তিক উৎপাদন বিধির মূল কথা হচ্ছে প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান, স্বল্পকালে একটি উপকরণ পরিবর্তনশীল হলে অপর উপকরণ স্থির থাকবে। ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি হচ্ছে অধিক হারে বৃদ্ধি পায়। আচ্ছা, এরপরে চলে আসি আরেকটা রেখাতে। চলো আমরা এখন এটা আলোচনা করি। 33 নাম্বার এমসিকিউ, একটু খেয়াল করতে হবে, একটু খেয়াল করো সবাই। সেটা হচ্ছে চিত্রে সি রেখাটি স্বল্পকালে কী ধরনের ব্যয় নির্দেশ করে সারা জীবনের জন্য। আমি আজকে বলে দিচ্ছি সারা জীবনের জন্য। দেখো, যদি দেখো ভূমি অক্ষের সমান্তরাল, একটু কালার নি, কয়েকটা কালার নি, যদি দেখো ভূমি অক্ষের সমান্তরাল এটাকে দিবা এফসি, তাহলে এফসি যে কথা টিএফসি একই কথা, কঠিন করে নিও না, একদম সহজ করে নাও। আচ্ছা, যদি দেখো মূল বিন্দু থেকে ঊর্ধ্বগামী, এটা বাঁকা যাক তেরা যাক যাই যাক, এটা হচ্ছে বিসি, বিসি যে কথা টিভিসি একই কথা, টিভিসি একই কথা। আবার এখান থেকে শুরু করে এই বিন্দু থেকে শুরু করে এটা যদি আবার ঊর্ধ্বগামী হয় এটা হচ্ছে টিসি। এখন এখানে বলেছে দেখো এই যে বাঁকা তারা যেটা সি আছে, এখন এটা কি হবে তাহলে টোটাল ভিসি অথবা টিভিসি। এখন একটু মিলাই দেখো, এখানে তো বাংলা দেওয়া আছে, কোনোটা ইংলিশ দেওয়া নেই, তাহলে বাংলা যেহেতু দেওয়া আছে তাহলে ভিসি মানে আমরা কি জানি ভেরিয়েবল কস্ট, ভিসি মানে হচ্ছে ভেরিয়েবল কস্ট, পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয়। এখন পরিবর্তনশীল ব্যয় কোথায় দেওয়া আছে? মোট পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে, তাহলে 4 নাম্বার অ্যান্সার কি হবে? 4 হবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখানে না বোঝার কোনো কারণ নেই, কারণ প্রতিটা এমসিকিউ একেবারে সহজ করে। মূল বিন্দু দিয়ে শুরু হয় মোট পরিবর্তনশীল রেখা, উৎপাদন শূন্য হলে টিভিসি শূন্য হয়, কারণ ওই যে কোনো টিভিসি থাকে না, উৎপাদন যদি না করি পরিবর্তনশীল থাকবে না। স্বল্পকালে টিসি রেখা শুরু হয় এফসির উপর থেকে। তার মানে বিষয়টা তোমরা প্রতিটা বিষয় বুঝতে পেরেছো। এরপর একটু খেয়াল করো, আরেকটা উদ্দীপক দেওয়া আছে এক এমসিকিউ। দেখো, শফিক নিজ উদ্যোগে একটি রুটির কারখানা স্থাপন করলো। রুটি উৎপাদনের জন্য কাঁচামাল, বিদ্যুৎ বিল, পরিবহন ব্যয়, প্রহরীর বেতন বাবদ যথাক্রমে এত টাকা খরচ করে। শফিকের রুটির কারখানায় মোট পরিবর্তনশীল ব্যয় সারা জীবনের জন্য। যে কোনো একটা প্রতিষ্ঠানে মনে করো এখানে প্রহরীর বেতন বলেছে, এটা কিন্তু স্থির, এটা কিন্তু প্রহরীর বেতন দিনে দিনে বাড়ে না আবার কমেও না, এটা স্থির। তার মানে তুমি যদি যে কোনো একটা অফিস চিন্তা করো, একজন অফিসে যতজন কর্মচারী থাকুক না কেন সবার বেতনটা কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে। আবার যদি বলি মনে করো আমরা আমাদের প্রতিষ্ঠানে, তোমরা জানো যে আমাদের একটা প্রতিষ্ঠান আছে আইডিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং, আমরা যদি এই প্রতিষ্ঠানে 1000 স্টুডেন্ট পড়াই, এই উদাহরণটা আরও একবার দিয়েছিলাম যতটুকু আমার মনে পড়ে, 1000 স্টুডেন্ট পড়াই, তাহলে আমাকে ফ্লোর ভাড়া দিতে হবে, আমি ফ্লোরে অ্যারেঞ্জমেন্ট করলাম, তাহলে প্রতি মাসে 1 লক্ষ টাকা আমাকে ফ্লোর ভাড়া দিতে হবে, এটা ফিক্সড দিতেই হবে। 5 জন কর্মচারী থাকলো, তাহলে 5 জনের বেতন দিতে হবে, এটা ফিক্সড। এখন যদি কোনো কারণে স্টুডেন্ট আল্লাহ না করুক কমে গিয়ে অথবা বেড়ে গিয়ে তোমার হচ্ছে বেড়ে গেছে অথবা কমে যাচ্ছে, কিন্তু ফ্লোর ভাড়া আমাকে দিতেই হবে, এটা মাস্ট, একদম ম্যান্ডেটরি, এটা হচ্ছে ফিক্সড। কিন্তু টিচার্স পেমেন্ট, স্টুডেন্ট যদি কমে যায় আমি শিট প্রিন্ট কম করাবো, ক্লাস কম থাকবে, মার্কারের খরচ কম হবে, তোমার হচ্ছে রুমে এসি কম চালাবো, তাহলে এসির খরচ কমে যাবে, তাহলে এগুলো হচ্ছে সব পরিবর্তনশীল। তাহলে স্থির হচ্ছে যেটা পরিবর্তন করা যাবে না, আর পরিবর্তনশীল যেটা সেটা হচ্ছে উৎপাদনের উপর ভিত্তি করে কম বেশি করা যায়। উৎপাদন বেশি হলে বেশি হবে, উৎপাদন কম হলে কম হবে, তাকে আমরা বলি হচ্ছে পরিবর্তনশীল। এখন এখানে বলেছে পরিবর্তনশীল খরচের পরিমাণ কত, তার মানে এই শুধুমাত্র প্রহরীর বেতনটা বাদ দাও, বাকি সবগুলো যোগ করো। 15 সাথে 1.5 যোগ করলে 16,500, 16,500 সাথে 3 যোগ করলে 19,500। অ্যান্সার দেওয়া আছে কিনা দেখো, 19,500, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। দেখো, কাঁচামাল বাবদ ব্যয় হচ্ছে পরিবর্তনশীল ব্যয়,
উৎপাদন না করলে পরিবহন ব্যয় শূন্য হয়, তারপর হচ্ছে পরিবর্তনশীল ব্যয় বাড়ে, উৎপাদন বাড়ার সাথে সাথে উৎপাদন বাড়লে পরিবর্তনশীল ব্যয়ও বাড়ে। আচ্ছা, এরপরে নিচের কোনটি উদ্দীপকের আলোকে স্থির খরচ, ওই যে বললাম প্রহরীর বেতন, এটাই হচ্ছে। দেখো একটা প্রশ্ন কিন্তু আরেকটার সাথে রিলেটেড, একটা বুঝলে আরেকটা বোঝা সহজ হয়, না বুঝলে কিন্তু দুইটাই কি হয়, কঠিন হয়ে দাঁড়ায়। আচ্ছা, উৎপাদন বাড়লে স্থির থাকে স্থির খরচ, উৎপাদন বাড়লে পরিবর্তনশীল ব্যয় বেড়ে যায়, বিদ্যুৎ বিল, পরিবহন ব্যয়, কাঁচামাল ব্যয়, এগুলো হচ্ছে সব পরিবর্তনশীল খরচ। তার মানে তোমরা প্রতিটা বিষয় আশা করছি বুঝতে পেরেছো। এখন তোমরা যদি চাও যে এই বিষয়গুলো আরও সহজ করে আলোচনা তোমাদের সামনে তুলে ধরতে, তোমরা যুক্ত হতে পারো আমাদের অফলাইন ব্যাচে। আমরা চট্টগ্রামের চকবাজার থানার পূর্ব পাশে আলী প্লাজা 2 তৃতীয় তলায় পড়িয়ে থাকি। আমার নাম্বারটি এখানে দেওয়া আছে, এই নাম্বারে যদি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, ফিরতি মেসেজে আমি পুরো ডিটেলস তোমাকে পাঠিয়ে দিব। আর যারা অফলাইনে যুক্ত হতে পারছো না, একেবারে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই, তোমাদের জন্য রয়েছে আমাদের অনলাইন ব্যাচ। আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে গেলে একই রকম আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে এবং অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে, তাহলে বিস্তারিত তথ্যগুলো আমি তোমাকে পাঠিয়ে দিব। সো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।